প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক যে মহামারী, এই মহামারীর সময়ে আমাদের যে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটুকু কাটিয়ে তোলার জন্য তোমাদের সামনে ভার্চুয়ালভাবে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের কলেজের স্যারদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আমাদের সামনে উপস্থিত হতে পেরেছি। বিশেষ করে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ আলম স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তোমার সামনে উপস্থিত হতে পারছি, এবং আমাদের অধ্যক্ষ স্যারের সুযোগ্য নির্দেশনার ফলে আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনা করা সম্ভব হচ্ছে। তো আমরা মূলত যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, অধ্যায় 6 বর্জ্য ও নিষ্কাশন, মানব চরিত্র। তার আগে যে বর্তমান বৈশ্বিক যে দুর্যোগ চলতেছে, সেই বৈশ্বিক দুর্যোগ হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19। তোমরা ইত্যবসরে অবশ্যই জানবা, অবশ্যই আপডেট পর্যন্ত 36 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং 2,53,000 মানুষ এর মধ্যে মারা গেছে। করোনা ভাইরাস বিষয়টা অনেকটা বায়োলজির সাথে রিলেটেড, সুতরাং এই ভাইরাস সম্পর্কে আমাদের বেসিক কিছু জানা উচিত। আমরা বেসিক কিছু ধারণা এখান থেকে লাভ করব। ক্রমান্বয়ে আমরা আমাদের ধীরে ধীরে আমাদের যে নির্ধারিত পদ্ধতির ওই দিকে যাব। তার আগে আমরা করোনা ভাইরাস সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়ে নিই। ভাইরাস হচ্ছে অতি ক্ষুদ্র আণবিক কণিক, যা খালি চোখে দেখা যায় না। আর এই করোনা ভাইরাস তার মধ্যে স্পেশাল বা বিশেষ ধরনের ভাইরাস। এই করোনা ভাইরাস এর আগে মানুষের মধ্যে সংক্রমিত হয় না। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে অনেকগুলো প্রজাতি আছে। যে প্রজাতিগুলো আছে তার মধ্যে 6টা প্রজাতি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে, এবং এই করোনা ভাইরাস বা কোভিড-19 এটা সহ মোট 7টা প্রজাতি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এর আগে তোমরা অবশ্যই জেনে থাকবা 2002 সালে যে সার্স ভাইরাস যেটা চীন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছিল 2002 সালে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সার্স ভাইরাস 2002 সালে যেটা চীন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ছিল, এবং বিশ্বব্যাপী প্রায় 774 জন লোক মারা গিয়েছিল এই সার্স ভাইরাসের কারণে। এবং সার্স ভাইরাসটা একটা করোনা ভাইরাস, এবং এই করোনা ভাইরাসকে বলা হচ্ছে SARS-2, যেহেতু ওইটা একই গোত্রের যে আছে করোনা ভাইরাস। এখন করোনা ভাইরাসটা আসলে এরকম নামকরণ করা পিছনে যৌক্তিকতা কি? করোনা ভাইরাসের আমরা হচ্ছে গঠনগত দিক থেকে এটা হচ্ছে ভাইরাসের স্পাইক প্রোটিন।
এগুলো হচ্ছে প্রোটিন এবং লিপিডের যে লেয়ার বা লেয়ার, প্রোটিন লিপিড লেয়ার, এটা হচ্ছে তার জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল। এই ভাইরাসের যে স্পাইক, বাইরের দিকে যে স্পাইক থাকে, স্পাইক বা করোনা কাটা সদৃশ, এই জন্য এই ভাইরাসটার নামকরণ করা হয়েছে করোনা ভাইরাস। এর যে বাহ্যিক বৈশিষ্ট্যজনিত কারণে এই ভাইরাসটার নাম করোনা ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয় বা নামকরণ করা হয়। বাইরের দিকে যে স্পাইক প্রোটিন আছে, প্রোটিন লিপিডের যে লেয়ার এবং এই জেনেটিক ম্যাটেরিয়াল, মোটা দাগে উপাদানগুলো রয়েছে। যার জন্য হচ্ছে এটা এই করোনা ভাইরাস নামে আখ্যায়িত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এটাকে মৃত্যুবছরে মহামারী আকারে ঘোষণা করেছে এবং এটার সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে কোভিড-19। এটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019 সালে যেটা পাওয়া গেছে, ধারণা করা এবং বলা হচ্ছে যে চীনের ইউহান শহর থেকে এটা আমরা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এখন এই ভাইরাসের সংক্রমণ পদ্ধতি কিভাবে সংক্রমিত করে? ভাইরাস সংক্রমণের জন্য অবশ্যই হচ্ছে আমাদের জীবিত কোষ দরকার। জীবিত কোষকে তারা সংক্রমিত করে। সংক্রমণ করার জন্য তার যে স্পাইক আছে, এই স্পাইকটা অনেকটা কি বা চাবির মতো কাজ করে। এক্ষেত্রে এটাকে ব্যবহার করে এই ভাইরাসটা কোষের মধ্যে প্রবেশ করে। তাহলে আমরা এক এক করে দেখতে থাকি। আমরা যা বলছিলাম ভাইরাস সম্পর্কে, আমরা একটু ছোট করে চিত্র আঁকাচ্ছি যাতে বর্ণনা করতে সুবিধা হয়। স্পাইক প্রোটিন তোমরা অবশ্যই বুঝে গেছো, এটা ভাইরাসের স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিন
জেনেটিক ম্যাটেরিয়াল যে প্রোটিন এবং লিপিডের লেয়ার। আমরা অলরেডি বলে ফেলছি এটা হচ্ছে ভাইরাসে কোষে প্রবেশের বেলা কি বা চাবির মতো কাজ করে, কি বা চাবির মতো হচ্ছে কাজ করে এই স্পাইক প্রোটিন। স্পাইক প্রোটিন কি বা চাবির মতো কাজ করে থাকে। এবং এই ভাইরাস অবশ্যই একটা জীবিত কোষকে সংক্রমিত করবে। জীবিত কোষকে সংক্রমিত করার জন্য এই স্পাইক প্রোটিনটার মাধ্যমে যখন কোনো মানুষ হাসি বা কাশি দিল, হাসি বা কাশির মাধ্যমে এই ভাইরাস যখন তার ড্রপলেট এর মাধ্যমে বেরিয়ে আসে, সেটা আবার আমাদের মুখ, নাক এবং চোখের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। প্রবেশ করার পরে এটা যখন কোষের সংস্পর্শে আসে, কোষের সংস্পর্শে আসলে আমাদের কোষের সংস্পর্শে যখন চলে আসে, কোষের যে সেল মেমব্রেন, বাহিরের দিকে যেটা সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন, বাইরের দিকে যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের প্রাচীরে একটা এনজাইম থাকে। সেল মেমব্রেনের প্রাচীরে যে এনজাইম থাকে, সেই এনজাইমকে বলা হচ্ছে ACE2, ACE2, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। পুনরূপ হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা অনেকটা এই ধরনের যে এনজাইমটা ভাইরাসের যে স্পাইক প্রোটিন, ওইটার সাথে লক এন্ড কি হিসেবে কাজ করে, তালাচাবির মতো লক এন্ড কি এর মতো কাজ করে। কোষের যে ACE2 বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা আছে, এটার সাথে ভাইরাস, করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন লক এন্ড কি এর মতো কাজ করে। এর ফলে এই ভাইরাসটা কোষের ভেতরে প্রবেশ করে। ফলে ভাইরাসটা কোষের ভিতরে প্রবেশ করতেছে। কোষের ভিতরে যখন ভাইরাসটা প্রবেশ করলো, তখন যে ভাইরাস, এই ভাইরাসের এই অংশটা, যে লেয়ারটা ফিউজ হয়ে যায়, গলে যায়, ফিউজ হয়ে যায়। এই অংশটা, এই লেয়ারটা ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমরা যদি পরের স্টেপটা শুকনো কাপড় হলে এমন হয় ভালো হতো। আচ্ছা, ধরে নিচ্ছি এটা কোষ, কোষের নিউক্লিয়াস, নিউক্লিওলাস, অন্যান্য পদার্থ আছে, নিউক্লিয়াসের মাইটোকন্ড্রিয়া, আলজা, গোলগি অ্যাপারাটাস, এই অংশগুলো আছে। এখন এই অংশটা ভাইরাসের, যদি ভাইরাস ভিতরে প্রবেশ করলো, ভাইরাস প্রবেশ করলো, তাদের জেনেটিক ম্যাটেরিয়ালটা এই ফিউজ হওয়ার কারণে, এই মেমব্রেন বা লেয়ারটা ফিউজ হওয়ার কারণে এখানে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা বাইরে আসলো, এবং বাইরে আসার পরে এখানে যে তার রাইবোজোম আছে, কোষের মধ্যে যে রাইবোজোমের সংস্পর্শে আসে। রাইবোজোমের সংস্পর্শে আসার ফলে এই রাইবোজোম যে এখানে যে জেনেটিক ম্যাটেরিয়াল, এই জেনেটিক ম্যাটেরিয়াল অনেকটা তথ্য বা ইনফরমেশনের মতো কাজ করে। জেনেটিক ম্যাটেরিয়াল অনেক ইনফরমেশনের মতো কাজ করে। রাইবোজোম এই জেনেটিক ম্যাটেরিয়ালকে ব্যবহার করে প্রোটিন তৈরি করে। জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে তথ্যগুলো থাকে, তথ্য অনেকটা এটা ধরে নিচ্ছি হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা জেনেটিক আরএনএ। এবার ভাইরাসের বেলা এটা আরএনএ। এখানে অনেকগুলো লেটার থাকে, এটা হচ্ছে আমরা ডিএনএ বা আরএনএ এর মধ্যে জানি যে তাদের যে নাইট্রোজেন বেস আছে, নাইট্রোজেন বেস অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, এবং এই আরএনএ এর বেলা থাকে অ্যাডিনিন, গুয়ানিন,
সাইটোসিন এবং ইউরাসিন। আরএনএ বেলায় থাইমিনটা থাকে না, থাইমিন থাকে হচ্ছে ডিএনএ বেলায়। এরকম করোনা ভাইরাসের জন্য প্রায় লেস দেন 30,000 কম এরকম লেটার, জেনেটিক লেটার আছে, যেটা মানুষের বেলায় হচ্ছে আমাদের বেলায় মোর দেন 3 বিলিয়ন, মানুষের বেলায় 3 বিলিয়নের অধিক এরকম জেনেটিক লেটার আছে। এই জেনেটিক লেটারকে বা ইনফরমেশনকে ব্যবহার করে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে ইউনিট, বড় ইউনিট এবং ছোট ইউনিট, এই জেনেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করে এরকম প্রোটিন তৈরি করে। এই প্রোটিনই হচ্ছে এই ভাইরাসের জন্য, আবার নতুন যে ভাইরাস তৈরি করবে ভাইরাসের জন্য এই প্রোটিনই নতুন ভাইরাসের জন্য, নতুন যে ভাইরাস তৈরি হবে সেই ভাইরাসের জন্য স্পাইক তৈরি করবে। স্পাইকটা এভাবে তৈরি হবে। তারপরে যে গলগি অ্যাপারেটাস আছে, গলগি অ্যাপারেটাস এবং হচ্ছে যে ভেসিকলস, এগুলো সব মিলে ভাইরাস এর জন্য অনেক উপাদানগুলো তৈরি করবে, অনেক উপাদানগুলো তৈরি করে এভাবে আছে। আবার এভাবে অসংখ্য ভাইরাস তৈরি হবে, অসংখ্য ভাইরাস তৈরি হয়ে যায় এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ব্যবহার করে। এবং একটা কোষ মারা যাওয়ার আগে কয়েক মিলিয়ন এরকম ভাইরাস তৈরি করতে পারে, একটা কোষের মধ্যে কয়েক মিলিয়ন। এভাবে করে ওই কোষটা মরে যায়, তারপরে এই ভাইরাসটা তার পার্শ্ববর্তী একটা কোষকে আক্রমণ করতে পারে, অথবা এই ভাইরাসটা আমাদের হাসি কাশির মাধ্যমে বেরিয়ে আসতে পারে। এভাবে করে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করে। এখন করোনা ভাইরাস কিভাবে নিউমোনিয়া রোগের উপসর্গগুলো তৈরি করে, শ্বাসকষ্ট থেকে তীব্র মারাত্মক ধরনের শ্বাসকষ্ট, এটা নিউমোনিয়া রোগের লক্ষণ উপসর্গ। এই করোনা ভাইরাস কিভাবে নিউমোনিয়ার লক্ষণ উপসর্গগুলো তৈরি করে? নিউমোনিয়া রোগের লক্ষণ উপসর্গ তৈরির জন্য আমরা যে ভাইরাস যখন প্রবেশ করে, ধরে নিয়ে হচ্ছে এটা আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া শ্বাসনালী, এটা আবার শাখায় বিভক্ত হবে, ব্রঙ্কাই, ব্রঙ্কাই আবার শাখায় বিভক্ত হয়, ব্রঙ্কিওল, এরকম ব্রঙ্কিওল থেকে আবার এরকম আঙ্গুলের থোকার মতো এরকম অ্যালভিওলাস, জানি আমরা অ্যালভিওলাস দেখা যায়, অ্যালভিওলাসের গঠন। এরকম একটা অ্যালভিওলাসকে আমরা যদি বড় করি বা জুম করি, অ্যালভিওলাস অনেকটা এই টাইপের দেখতে পাবো অ্যালভিওলাস। তার পাশেই হচ্ছে কোষিক জালিকা থাকে। অ্যালভিওলাস এবং কোষিক জালিকার মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে বা বিনিময় ঘটে। অ্যালভিওলাস আমরা জানি এটা ফ্লেক্সিবল, যখন বাইরে থেকে প্রশ্বাস বা বায়ুর মাধ্যমে অক্সিজেন গৃহীত হয় এটা ফুলে যায়, আবার যখন এর মাধ্যমে আমরা নিঃশ্বাসের সময় ছেড়ে দিই অ্যালভিওলাস চুপসে যায়। তাহলে এই দুইটার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। বায়ুর সাথে যে অক্সিজেন গ্রহণ করতেছে, অক্সিজেন ক্রমান্বয়ে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস হয়ে অ্যালভিওলাস আসে, তারপরে অ্যালভিওলাস থেকে
এখানে যে ব্যাপন প্রক্রিয়া এগুলো হচ্ছে চাপ বেশি থাকার কারণে বা ঘনত্ব বেশি থাকার কারণে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যায়, ব্যাপিত হয়। মানে হচ্ছে অ্যালভিউলাস থেকে এটা কোষিক জালিকা, কোষিক জালিকাতে অক্সিজেন প্রবেশ করে, আর কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় ওখানে ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানে ঘনত্ব বেশি, এখানে কার্বন ডাই ঘনত্ব কম, কার্বন ডাই অক্সাইড কোষিক জালিকা থেকে এখানে প্রবেশ করে, ক্রমান্বয়ে বাইরে চলে যাবে। কারণ আছে যখন ভাইরাস প্রবেশ করতেছে, যদি তার ইমিউনিটি স্ট্রং থাকে বা ইমিউনিটি যথেষ্ট শক্তিশালী থাকে, তাহলে এই ভাইরাস প্রবেশের সময় হচ্ছে এখানে যে আমাদের সিলিয়া থাকে, সিলিয়াগুলো নাড়ন ক্ষমা প্রতিনিয়ত নড়তে থাকে, এই সিলিয়াগুলো ভাইরাসকে প্রবেশে বাধা দিবে। তবে আমরা যেটা হাসি কাশি কন্ট্রোল কাশির মাধ্যমে এই জীবাণুগুলো হচ্ছে বেড়ে যেতে পারে। এখন যদি ওটা অতিরিক্ত মাত্রা হয়ে যায় ভাইরাসটা, তাহলে ওগুলোকে অতিক্রম করে এটা চলে আসবে, এই কোষকে আক্রান্ত করবে, ইনফ্লামেশন তৈরি করবে, ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করবে। এর ফলে এখানে তরল পদার্থ জমে যাবে, যে তরল পদার্থ জমে যাবে, তরল পদার্থ জমে যাওয়ার ফলে এখান থেকে যে অক্সিজেন এখানটা আসার কথা ছিল সেভাবে অক্সিজেন আসবে না। অক্সিজেন না আসার কারণে আমাদের কোষের যে অক্সিজেন দরকার, সেই কোষ তার দরকারি অক্সিজেনটুকু পাবে না, যেটুকু অক্সিজেন তার দরকার কোষ তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে না। এর উপরে ক্রমান্বয়ে আমাদের এটা হচ্ছে অকেজ হয়ে যাবে। এভাবে করে যে আমাদের লাংস বা ফুসফুস আছে, ফুসফুসের মধ্যে কতগুলো সেগমেন্ট বা বিভাগ থাকে, সেগুলোকে বলা হয় লোব। এরকম লোব বলা হয়, এই লোবগুলো একটা একটা করে এরকম হচ্ছে আক্রান্ত হতে থাকে, এটাকে বলা হয় লোবুলার নিউমোনিয়া। এর ফলে এই ভাইরাস এর ফলে এইভাবে আমাদের নিউমোনিয়া রোগের উপসর্গগুলো তৈরি করে থাকে, নিউমোনিয়া রোগের উপসর্গ তৈরি করে। তাহলে আমরা ভাইরাসের সম্পর্কে দেখলাম, কিভাবে নিউমোনিয়ার উপসর্গ তৈরি করে সেটা সম্পর্কে দেখলাম। এখন আসলে যে এটার ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনা করছে, এই ভাইরাসের ভ্যাকসিন, ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে, এই ভ্যাকসিনটা কিভাবে কাজ করে সেটা আমাদের বইয়েরই অন্য আরেক অধ্যায়ে আলোচনা আছে, তো আমরা পরে একটু দেখবো এখানটা আলোচনাতে ভ্যাকসিন আসলে কিভাবে কাজ করে। ভ্যাকসিনের ইতিহাস হচ্ছে অনেক আগে, প্রায় 10ম শতকে চীনে একটা পদ্ধতি ছিল, চিকিৎসা পদ্ধতি ছিল, এটাকে বলা হয় ভ্যারিওলাস পদ্ধতি। এটা চীন দেশে ছিল ভ্যারিওলাস পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে মানুষটা আক্রান্ত হতো তার টিস্যু নিয়ে সুস্থ মানুষের দেহে স্থাপন করা হতো। এই ধারণার মাধ্যমে বা এইখান থেকে ধারণাটাকে নিয়ে কি করা হলো, পরবর্তীতে আমাদের যে ভ্যাকসিন তৈরি কাজে ব্যবহার করা হলো। তারপরে এর 8 শতক পরে পৃথিবীতে গুটি বসন্ত খুব মারাত্মক আকার ধারণ করলো। গুটি বসন্ত তখন ইংল্যান্ডের একজন ডাক্তার এডওয়ার্ড জেনার, মানে খুব বিখ্যাত একটা নাম বর্তমান সময়ে, এডওয়ার্ড জেনার এই জেনার লক্ষ্য করলেন যে যারা যে গোয়ালিনী, যারা গরুর দুধ দহন করে, তাদের মধ্যে গুটি বসন্ত রোগটা হচ্ছে না। তাদের মধ্যে এই গুটি বসন্ত রোগটা হচ্ছে না। তখন গুটি বসন্ত রোগ খুব মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছিল, কিন্তু যারা গাভী বা গরু দিয়ে দহন করতো সেসব গোয়ালিনীর মধ্যে এই গুটি বসন্তটা হয়নি। তাহলে তিনি একটা পরীক্ষা চালাতে চাইলেন। একজন ব্যক্তির উপর তিনি গরুর যে বসন্ত, ওই বসন্ত যে পুজ একটা ব্যক্তির উপর বা ব্যক্তির শরীরে প্রবেশ করালেন। শরীরে প্রবেশ করানোর ফলে তিনি দেখলেন কিছুদিন পর ওই ব্যক্তির শরীরে গরুর যে
বসন্ত, ওই বসন্তের উপসর্গ দেখা দেবে। কিন্তু গরুর বসন্ত অত মারাত্মক না, এটা কিছুদিন পরে এমনিতে ভালো হয়ে যায়। ওই ছেলের যখন ব্যক্তির উপসর্গ দেখা দিল, ওই উপসর্গগুলো আবার কিছুদিন পরে ঠিক হয়ে গেল, মানে যখন সুস্থ হলো তখন তিনি মানুষের যে গুটি বসন্ত জীবাণুকে ওই ব্যক্তির শরীরে প্রবেশ করালেন। ব্যক্তির শরীরে যখন প্রবেশ করালেন তখন তিনি খেয়াল করলেন যে ওই ব্যক্তির আর গুটি বসন্ত হচ্ছে না, ওই ব্যক্তির আর গুটি বসন্ত হচ্ছে না। তখন তিনি ওইখান থেকে ওইটাকে পুঁজি করেই মোটামুটি ভ্যাকসিন তৈরি, বর্তমান যে ভ্যাকসিন তৈরির যে ধারণা ওইটাকে তিনি ডেভেলপ করলেন। এবং ওই সময় তিনি এই এক্সপেরিমেন্টটা চালিয়েছিলেন হচ্ছে 1796 সালে। তারপরে 1798 সালে এটা বিশ্বব্যাপী প্রকাশ পায় ভ্যাকসিন তৈরি, এবং টিকা শব্দটা তখন খুব জনপ্রিয় হয়, বা ভ্যাকসিন শব্দটা জনপ্রিয়, মানুষ মুখে জানতে পারে। তারপর এই ধারণাটাকে পরবর্তীতে আরো ডেভেলপ করা হয়, এবং হচ্ছে এই ভ্যাকসিন বা টিকার বেলায় এই জেনার নামটা খুব পরিচিত। জেনার নামে অনেক এরকম ল্যাবও আছে। এবং এই ভ্যাকসিন শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে গরু। তাহলে বোঝাই যাচ্ছে কেন এরকম নামকরণ করা হলো। কারণ হচ্ছে গরুর যে বসন্ত, এবং হচ্ছে মানুষের গুটি বসন্ত, ওইখান থেকে হচ্ছে এই ভ্যাকসিনের আবিষ্কারের মূল থিমটা তিনি নিয়েছেন। এজন্য ভ্যাকসিন অবশ্যই পরে সেই শব্দগত হচ্ছে গরু, বিষয়গুলো আসছে। আচ্ছা, এটা ছিল তার হিস্ট্রিক্যাল সাইড। এখন আমরা আমাদের বায়োলজি, এটা কিভাবে কাজ করে। এখন ভ্যাকসিনের মূল থিম হচ্ছে ওই জীবাণুকে দিয়েই ওই জীবাণুর বিরুদ্ধে কাজ করানো। ভ্যাকসিন তৈরির জন্য একটা জীবাণু বা যারা রোগ সংক্রমণ তৈরি করে, বা ভাইরাসের কথাই যদি বলি, এটা দুইটা অংশ থাকে। একটা অংশ হচ্ছে রোগ তৈরি করে, আবার ওইটা যখন মানুষের শরীরে প্রবেশ করে ওই ভাইরাসের বিরুদ্ধে সেটা অ্যান্টিবডি তৈরি করে। যখন ভ্যাকসিন বা টিকা আবিষ্কার জন্য বিজ্ঞানীরা এটাকে কাজটাকে এগিয়ে নেন, তখন ওই ভাইরাসটাকে তার যে রোগ প্রতিরোধ বা করার ক্ষমতা, মানে যে অ্যান্টিবডি তৈরি ক্ষমতা, ওইটাকে বাঁচিয়ে রেখে রোগ তৈরি করার যে ক্ষমতা ওইটাকে নিষ্ক্রিয় করে ফেলে। এটাকে নিষ্ক্রিয় করে মানুষের শরীরে প্রবেশ করার ফলে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি আমরা অলরেডি জানি। অ্যান্টিবডিটা শেপ হচ্ছে একটা এই রকমের। আমরা দেখছি হচ্ছে ভাইরাস হচ্ছে স্পাইক প্রোটিন, যে স্পাইক প্রোটিন আছে, এই স্পাইক প্রোটিনকে এটা ঘিরে ফেলে এই অ্যান্টিবডিটা, এরকম ঘিরে রাখে, এরকম ঘিরে রাখার ফলে ভাইরাসে যে স্পাইক প্রোটিন আছে, স্পাইক প্রোটিনটা কোষের সংস্পর্শে আসতে পারে না, কোষের সংস্পর্শে আসতে পারে না, যার ফলে এটা মাল্টিপ্লাই করতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে না, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে পারে না, যার ফলে তখন হচ্ছে ওই মানুষটা সংক্রমিত হয় না এই ভাইরাস দ্বারা। এভাবে হচ্ছে আমাদের ভ্যাকসিন বা টিকাগুলো কাজ করে। এখন আরেকটা সেরকম হচ্ছে আমাদের যে সাবান দিয়ে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুইতে হবে। আসলে কেন সাবান পানি বা কিভাবে ভাইরাসের থেকে আমাদেরকে রক্ষা করে? 20 সেকেন্ড ধরেই বা কেন আমাদের হাত ধুইতে হবে? আমরা ভাইরাসের গঠন দেখছি। ভাইরাস হচ্ছে যেটা করোনা ভাইরাসের বেলা যদি বলি যে তার জেনেটিক ম্যাটেরিয়াল আছে, এখানে প্রোটিন, লিপিডের আর স্পাইক আছে। আর
তা হেড অংশ এবং টেল অংশ থাকে। এই হেড অংশ বা হেড যেটা, যে অংশটা হেডের অংশটা হচ্ছে হাইড্রোফিলিক আর টেলের অংশটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক তারা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? হেডের অংশ মানে হচ্ছে এটা হাইড্রোফিলিক, ফিলিক শব্দটা মানে হচ্ছে লাইকিং বা লাভিং, এটা পছন্দ করে। আর ফোবিক শব্দটা হচ্ছে আমাদের ফিয়ার বা ভয় বা আতঙ্ক। এটা হাইড্রোফিলিক মানে এটা পানিকে পছন্দ করে, পানির সাথে সংযুক্ত হইতে যুক্ত থাকতে পছন্দ করে। আর হাইড্রোফোবিক মানে এটা পানির থেকে দূরত্ব বজায় রাখে এরকম। এই হাইড্রোফিলিকটা আমরা যখন সাবানকে মিশ্রিত করি তখন এটা এরকম অংশ বিভক্ত হয়। তার মধ্যে যে সাবানের টেল অংশ এরকম যে লেয়ারের সাথে যুক্ত হয়। আমরা জানি এখানকার লিপিড লেয়ার ছিল, লিপিড লেয়ারের সাথে এটা মানে হচ্ছে এটা লিপিডের সাথে অ্যাটাচ বা যুক্ত হইতে পছন্দ করে, যুক্ত হয়। পরবর্তীতে এই লেয়ারগুলো ভেঙে যায়, লেয়ারগুলো ভেঙে যাওয়ার ফলে তৈরি হয় এরকম ফ্র্যাগমেন্ট অংশ থাকে, যে অংশটা এরকম পানির লেয়ারগুলো এটাকে ঘিরে রাখে, আর সাবানের অণুগুলো এটাকে ঘিরে রাখে। এটাকে মিসেল বলা হয়, মিসেল বলা হয়। এভাবে ঘিরে থাকে, পরবর্তীতে পানি দ্বারা এগুলো ধুয়ে চলে যায়। এবং এই ঘটনাটা ঘটার জন্য 20 সেকেন্ড সময় দরকার হয়, 20 সেকেন্ড সময় লাগে। এজন্য এটা বলা হয় 20 সেকেন্ড ধরে, আমাদেরকে বলা হয় 20 সেকেন্ড ধরে তারা আমরা হাত ধুই। আচ্ছা, তাহলে করোনা ভাইরাস সম্পর্কিত আমাদের মোটামুটি বেসিক একটু ধারণা হলো। আমাদের সাবজেক্টের সাথে বা বিষয়ের সাথে যে সংশ্লিষ্ট একটুকে আমরা ধারণা নিয়ে নিলাম। আমরা আমাদের মূল যে আলোচনা বর্জ্য নিষ্কাশন এটাতে চলে যাবো। বর্জ্য নিষ্কাশন বা রেশন হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত পদার্থগুলো, যে প্রক্রিয়া আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত পদার্থগুলো বেরিয়ে যায়, যে প্রক্রিয়া আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত। তাহলে এই জায়গায় কি কি পদার্থগুলো আছে, কি কি আয়ন আছে যারা বেরিয়ে যায়? এখানে আছে যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আয়নের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, সালফেট আয়ন। এরকম আয়নগুলো হচ্ছে দেহ থেকে বেরিয়ে আসে বা দেহের বাইরে চলে আসে, নিষ্কাশিত হয়। তার মধ্যে নাইট্রোজেনাস যেগুলো আছে, নাইট্রোজেনাস হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, মোটা দাগে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বা নাইট্রোজেন গঠিত পদার্থ যেগুলো। এখন তার মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডের মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত হচ্ছে অ্যামোনিয়া। এজন্য অ্যামোনিয়া যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন দেহ থেকে অনেক পরিমাণ পানির লস হয়। অ্যামোনিয়ার সাথে সাথে অনেক পরিমাণ পানি দেহ থেকে বেরিয়ে যায়। কারণ এখান থেকে বোঝাই যাচ্ছে
ওইসব প্রাণী অ্যামোনিয়াকে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে দেহ থেকে বের করে দিবে যারা তাদের দেহ থেকে পানি বেরিয়ে গেলে ক্ষতিটা তৈরি হয়, ক্ষতিটা খুব সহজে পুষিয়ে নিতে পারে। তার মানে হচ্ছে যারা অ্যাকোয়াটিক পানিতে বসবাস করে ওইসব প্রাণী হচ্ছে কি তাদের ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে অ্যামোনিয়াকে দেহ থেকে বের করে দিবে। এরকম কারা আছে, যেমন হচ্ছে বনি ফিশ বা অস্থিময় মাছ, অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান বা জলজ উভচর যেগুলো আছে, জলজ উভচর এরা এরকম। তারপরে ইউরিয়া, এই অ্যামোনিয়া থেকে বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এটা তৈরি হয়, কনভার্সন হয়, তৈরি হয়। এই ইউরিয়া আরেকটা কথা, যেটা অ্যামোনিয়া যেসব প্রাণী অ্যামোনিয়াকে দেহ থেকে বের করে দেয় ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে, সেসব প্রাণীদেরকে বলা হয় অ্যামোনোটেলিক। আর এই প্রক্রিয়াটাকে নাম দেওয়া হয় অ্যামোনোটেলিজম। প্রাণীগুলোকে বলা হচ্ছে অ্যামোনোটেলিক অ্যানিমেল, আর প্রক্রিয়াটার নাম হচ্ছে অ্যামোনোটেলিজম। ইউরিয়া, আর ইউরিয়া হচ্ছে স্তন্যপায়ী বা মেমাল যারা আছে, তারপরে কিছু পতঙ্গ আছে, এরকম এরা ইউরিয়াকে দেহ থেকে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বের করে। তাহলে এই যে বের করে দিচ্ছে যেসব অ্যানিমেল, ওইসব অ্যানিমেলকে বলা হচ্ছে ইউরোটেলিক অ্যানিমেল। আর ঘটনাটাকে বা এই যে ঘটনাটা ঘটতেছে বের করে দিচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইউরোটেলিজম। তারপর সবচেয়ে কম বিষাক্ত হচ্ছে ইউরিক অ্যাসিড, কিন্তু সবচেয়ে কম বিষাক্ত হচ্ছে ইউরিক অ্যাসিড। তার মানে ইউরিক অ্যাসিড অধিক পরিমাণ পানি ধরে রাখে, কিন্তু ইউরিক অ্যাসিড যখন দেহ থেকে বেরিয়ে যায় অনেক পরিমাণ শক্তি ব্যয়িত হয়, শক্তি খরচ হয়, শক্তি ব্যয় হয়। এটা হচ্ছে ইউরিক অ্যাসিড হচ্ছে কিছু ম্যামাল বা স্তন্যপায়ী, কিছু ইনসেক্ট, ল্যান্ড স্নেল বা ডাঙ্গার যেসব শামুক আছে, ওরা এরকম দেহ থেকে ইউরিক অ্যাসিডটাকে বের করে দেয়। তাহলে যেসব প্রাণী ইউরিক অ্যাসিডকে বের করে দিচ্ছে ওষুধকে বলা ইউরিকোট্যালিক। আর ঘটনাটাকে বা যে প্রক্রিয়াটাকে নাম হচ্ছে ইউরিকোট্যালিজম। প্রক্রিয়াটার নাম হচ্ছে ইউরিকোট্যালিজম, আর ঘটনাটা হচ্ছে ইউরিকোট্যালিজম, আর ওই প্রাণীগুলোকে বলা হচ্ছে ইউরিকোট্যালিক। এখন পাইলোজেনি বা উৎপত্তির দিক যদি আমরা চিন্তা করি, পাইলোজেনিক দিক থেকে যদি চিন্তা করি, তাহলে পাইলোজেনিক দিক থেকে বলা হয় এরকম যে শিখা কোষ থেকে ধাপে ধাপে ক্রমান্বয়ে আজকে যে উন্নত প্রাণীর যে বৃক্ক বা কিডনি, এই কিডনির উদ্ভব করেছে পাইলোজেনিক দিক থেকে চিন্তা করা হয়। তাহলে শিখা কোষ কাদের মধ্যে রয়েছে? শিখা কোষ রয়েছে হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বে যারা আছে, প্লাটিহেলমিনথিস এর মধ্যে শিখা কোষ রেসন অঙ্গ হিসেবে কাজ করে। এটা রেসন এবং অসমোরেগুলেশন দুইটাতেই কাজ করে হচ্ছে এই শিখা কোষ। তারপরে নেপ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডাদের মধ্যে নেপ্রিডিয়া বিদ্যমান, এবং নেপ্রিডিও একই রকম ভাবে রেসন এবং অসমোরেগুলেশন কাজ করে। তারপরে যে মালপিজিয়ান নালিকা ইনসেক্ট বা পতঙ্গদের মধ্যে পাওয়া যায়, এটাও রেসন এবং অসমোরেগুলেশনে কাজ করে। তারপরে অ্যান্টেনাল গ্ল্যান্ড আছে, অ্যান্টেনাল গ্ল্যান্ড সাধারণত ক্রেফিশ বা ক্রেপ বা কাঁকড়া জাতীয় যারা আছে তাদের মধ্যে এটা থাকে, এবং এটা রেসন অঙ্গ হিসেবে কাজ করে অ্যান্টেনাল গ্ল্যান্ড। তাহলে এছাড়াও কিছু যেমন এছাড়া আরো আছে, যেমন স্কিন, লিভার, তারপরে লাংস, তারপরে স্যালাইভা আর লালা, এগুলো রেসন অঙ্গ হিসেবে কাজ করে থাকে। কিছু পরিমাণ তথ্য এর মধ্যে থাকে। যেমন স্কিন বা ত্বকের কথা যদি আমরা চিন্তা করি, স্কিন বা ত্বকের দুই ধরনের গ্রন্থি থাকে,
সিবাম গ্রন্থি, যেটা থেকে সিবাম নিঃসৃত হয়, সিবাম গ্ল্যান্ড। এই সিবাম গ্ল্যান্ডের মাধ্যমে আমাদের দেহ থেকে হাইড্রোকার্বন, স্টেরল, ওয়াক্স এগুলো দেহ থেকে বের হয়ে যায় এই সিবামের সাথে, সিবাম গ্রন্থি থেকে নিঃসৃত যে সিবাম সাথে। তারপর হচ্ছে আমাদের একটা গ্রন্থি সুইট গ্ল্যান্ড বা গর্ভগ্রন্থি বা গামের যে গ্রন্থি, ওইটার মাধ্যমে আমাদের সোডিয়াম ক্লোরাইড, তারপরে ল্যাকটিক অ্যাসিড এগুলো শরীর থেকে বেরিয়ে যায়। এভাবে স্কিন বা ত্বক আমাদের মোটামুটি রেসোনেন্স হিসেবে ভূমিকা রাখে। লিভার কি হবে? লিভার হচ্ছে লিভার ওষুধের বেলায় ডিটক্সিফিকেশনে কাজ করে, ওষুধের বেলা মেডিকেশনে ডিটক্সিফিকেশন হিসেবে কাজ করে, এবং এই লিভার হিমোগ্লোবিন, হরমোন এগুলোকে ভেঙে মোটামুটি রেশনে সহায়তা করে। লাংস বা ফুসফুস কিভাবে কাজ করে? লাংস বা ফুসফুস এর মাধ্যমে আমরা দেখছি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহ থেকে বাইরে বেরিয়ে চলে যায়। আমাদের যে লাংস বা ফুসফুসও রেশন অঙ্গ হিসেবে কাজ করতেছে। তারপরে স্যালাইভা বলা হয়ে থাকে, স্যালাইভা বা লালা, যেটা লালার মাধ্যমেও হচ্ছে কিছু পরিমাণ নাইট্রোজেন গঠিত বা নাইট্রোজেনাস ওয়েস্ট বা নাইট্রোজেন গঠিত যে পদার্থগুলো, সেই সময় পদার্থ এই লালার মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে ছোট করে একটু রিভিউ করবো, আর আগাবো না, একটু রিভিউ করে আমাদের যে বলছি বজ্র নিষ্কাশনে যেটা কাকে বলা হয়, যে প্রক্রিয়া আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত ওয়েস্ট প্রোডাক্ট বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বেরিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে রেশন প্রক্রিয়া, এক্সক্রিশন বা রেশন। তারপরে প্রধান রেশন যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আয়ন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সালফেট, ফসফেট আয়নগুলো আছে। তারপরে যারা অ্যামোনিয়া বের করে দেয় শরীর থেকে, অ্যামোনোটেলিক, অ্যামোনিয়ার প্রক্রিয়াটা বলা হচ্ছে অ্যামোনোটেলিজম, এরকম ভাবে ইউরোটেলিক, ইউরোটেলিজম, ইউরিওটেলিজম। তারপরে আমরা ফাইলোজেনের দিক থেকে যদি চিন্তা করি, ফাইলোজেনের দিক থেকে হচ্ছে শিকাকোষ থেকে বলা হয়, সরলতম শিকাকোষ থেকে ধাপে ধাপে ক্রমান্বয়ে যে কিডনি বা উচ্চতর প্রাণীতে যে কিডনি দেখা যায়, বৃক্ক দেখা যায়, ওইটার উদ্ভব ঘটেছে। তারপরে আরো যে সহায়ক বা সহকারী কিছু অঙ্গ আছে যেগুলো রেশনে ভূমিকা রাখে। স্কিন বা ত্বকের কথা বললাম, স্কিন বা ত্বক হচ্ছে দুই ধরনের গ্রন্থি আছে, সিবাম গ্ল্যান্ড বা সিবাম গ্রন্থি, যেটাকে সিবাম নিঃসৃত হয়, সিবামের মাধ্যমে কিছু হাইড্রোকার্বন, স্টেরল এগুলো দেহ থেকে বেরিয়ে যায়। তারপরে সুইট গ্ল্যান্ড বা গর্ভগ্রন্থি আছে, ওটার মাধ্যমে হচ্ছে কিছু সোডিয়াম ক্লোরাইড, তারপরে ল্যাকটিক অ্যাসিড দেহ থেকে বের হয়ে যায়, নিষ্কাশিত হয়। তারপর লিভার বা যকৃতের ডিটক্সিফিকেশন করে, শিশু ওষুধের বেলায় ওষুধগুলো ভেঙে ডিটক্সিফিকেশন সহায়তা করে, এছাড়া হিমোগ্লোবিন হরমোন এগুলোকে ভেঙে এছাড়া সহায়তা করে। লাংস বা ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বাইরে চলে যায়। সেলিভা বা লালা গ্রন্থির মাধ্যমে কিছু পরিমাণ নাইট্রোজেন গঠিত ওয়েস্ট প্রোডাক্টগুলো দেহ থেকে বের হয়ে যায়। আজকের আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করবো না, এখানে সমাপ্ত করবো। তার আগে কিছু কথা যেটা আমাদেরকে এই সময় মেনে চলতে হবে, বিশেষ করে যে বৈশ্বিক যে দুর্যোগ মহামারী, এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদেরকে আতঙ্কিত নয় বরং সচেতন থাকতে হবে। দেশের একজন সুনাগরিক হিসেবে সচেতন থাকতে হবে, আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যখন বাইরে যাব তখন মাস্ক ব্যবহার করতে হবে, বাইরে থেকে এসে যখন ঘরে প্রবেশ করবো কোনো কিছু ধরার আগেই
20 সেকেন্ড দিয়ে ধরে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। এই সময় হ্যান্ডশেক কোলাগুলি এগুলো করা যাবে না। কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা বয়স্ক আছেন, বয়স্ক এবং শিশুদের প্রতি স্পেশাল কেয়ার নিতে হবে, যত্ন করতে হবে। আমি আমার আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করছি না। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।